চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটছে, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গেও সদ্ভাব। মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির কাছে জনতা আগে, বললেন সালাউদ্দিন। আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকবো। আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। মতিঝিল সবুজবাগের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার, রিভলভার গুলি জব্দ। পলাতক জিসান ও মোল্লা মাসুদের সঙ্গে যোগাযোগের কথা জানালো পুলিশ। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জনের প্রাণহানি, আহত 12। নীলফামারীতে বরযাত্রীর মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। যুক্তরাষ্ট্র 2-3 দিন হামলা অব্যাহত রাখলেই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে ইরান। হুমকি দেশটির জ্যেষ্ঠ উপদেষ্টার। নিরাপদ থাকবে না কোনো সীমান্তই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মশির। অনেক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ভূরাজনীতি, ব্যবসা সহ দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশ চীনকেই নিরাপদ বোধ করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে চীনকে বিশ্বে নেতৃত্ব দিতে হবে, বাংলাদেশ দেশটির পাশে থাকবে। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজনে সেমিনারে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বেইজিংয়ের সাথে ঢাকার সম্পর্ক ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য। বাইরের কেউ এই সম্পর্কে ছেদ ফেলতে পারবে না। আর এই সময় চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে ব্যবসায়িক মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ বাধ্য হয়ে চীনের দিকে অগ্রসর হয়েছে, আর এই সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। চীনের পাশাপাশি ভারত, আমেরিকা ও ইউরোপের সাথেও দেশের স্বার্থ বিবেচনায় সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। সেমিনারে উপস্থিত ছিলেন চায়না রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সহ আরো অনেকেই। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করা যায়, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে। আমরা চীনের সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বৈশ্বিক যে সংকট তা মোকাবেলা সম্ভব, এমনটাই মনে করেন বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। দিল্লিতে 3 দিনের জাতীয় নিরাপত্তা প্রধানদের বৈঠকের আগে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি জানান, সদস্য দেশগুলোর মধ্যে সড়ক যোগাযোগ ও ব্লু ইকোনমি সম্প্রসারণে কাজ করছে বিমস্টেক। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা আর ইন্দো প্যাসিফিক অঞ্চলের লক্ষ্য বাস্তবায়নের সহযোগিতা বাড়াচ্ছে সংস্থাটি। বিস্তারিত দেখবেন আহমেদ রেজার প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করেছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে চায় 7 দেশের জোট বিমস্টেক। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার মতো সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতাই এখন সবচেয়ে কার্যকর পথ। সদস্য রাষ্ট্রগুলো পারস্পরিক সহযোগিতার জন্য যেসব খাত নির্ধারণ করেছে সেগুলো এগিয়ে নিচ্ছে বিমস্টেক। বিশেষ করে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা, বাণিজ্য নেটওয়ার্ক, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তার মতো সংকটে আঞ্চলিক সহযোগিতা বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি বৈশ্বিক বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো এখন নানা চাপ ও আর্থিক সীমাবদ্ধতায় রয়েছে, তাই আঞ্চলিক সহযোগিতাই সদস্য রাষ্ট্রগুলোর জন্য আরও কার্যকর ও বাস্তবসম্মত পথ। বঙ্গোপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবহারে ব্লু ইকোনমি খাতে গুরুত্ব দিচ্ছে বিমস্টেক। সদস্য দেশগুলোর মধ্যে সড়ক, নৌ, আকাশ ও ডিজিটাল যোগাযোগ বাড়াতেও কাজ করছে সংস্থাটি।
transnational security concern. কয়েক বছর আগে আঞ্চলিক সহযোগিতার নতুন খাত হিসেবে ব্লু ইকোনমি অন্তর্ভুক্ত করেছি। এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়বে। 2022 সালে সদস্য রাষ্ট্রগুলো পরিবহন সংযোগের একটি মাস্টার প্ল্যান অনুমোদন করে। গত বছর এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় সেটি পর্যালোচনা করা হয়। দেখা গেছে পরিকল্পনাভুক্ত প্রায় 60% প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এটি শুধু সড়ক ও স্থল যোগাযোগ নয়, সামুদ্রিক যোগাযোগ, বিমান যোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগও এর অন্তর্ভুক্ত। Separate working groups. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমাতেও সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করছে বিমস্টেক। Suffered from changes in the climate and weather patterns. বিমস্টেকের সব সদস্যই জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের নেতিবাচক প্রভাবে শিকার। এই সংকট মোকাবেলায় অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানোর কাজও চলছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও আমাদের একটি স্বতন্ত্র সহযোগিতা খাত রয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে কার্যকর আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে তা ইন্দো প্যাসিফিক অঞ্চলের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে। Which looks at ইন্দ্রবণী পাণ্ডে বলেন, শুধু বাংলাদেশ নয়, সদস্যভুক্ত 7টি দেশের জনগণের কল্যাণ ও উন্নয়নেই কাজ করে যাচ্ছে বিমস্টেক। people of Bangladesh. আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতা নয়, বরং বিএনপির কাছে জনতাই আগে। জনগণের সরকার বলেই বিএনপি বিপদে আপদে তাদের পাশে থাকে, এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন 100 পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সব সময় জনগণের পাশে থাকাই বিএনপির আদর্শ, উদ্দেশ্য এবং অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকারি সহযোগিতা করা হবে। আর এই সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সরাসরি যাচ্ছি সেখানে। এতজনকে আমি কোথাও পাইনি, সেই কারণে বলছি। 120,000 স্টুডেন্ট যারা এ লেভেল পরীক্ষা দিচ্ছে এবং যেই কারণে তারা আমার পিছনে ইনভেস্ট করেছে, অ্যান্ড আই ওয়াজ দ্য keynote speaker of that meeting, 150 countries ministers এর মধ্যে। Why I was so important? The main কারণ হলো আমাদের এখানে তাদের এডুকেশন ব্যবসাটা সবচেয়ে বেশি। Then I asked the British Council যে 1,20,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে কতজন ছাত্রছাত্রী তারা বিদেশ যাচ্ছে, অর্থাৎ ইংল্যান্ডে যাচ্ছে? They gave me the figure not more than 10,000. Now the question comes, 110,000 student কোথায় যাচ্ছে? They are from the affluent society. ধনীর ঘরের সন্তানরাই তো A level, O level পড়ছে। So I asked myself, where does they go? Where they got the admission? তারপর থেকে আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, তখন আমি জিজ্ঞেস করি, আপনার ইউনিভার্সিটিতে কয়জন ইংলিশ মিডিয়ামে A লেভেলের ছেলে মেয়ে পরীক্ষা দিল? So far I visited 5 public universities and 5টার মধ্যে কোনোটাতে 4 জন। মতিঝিল সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে 3টি বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। আর এই সময় আটক হয় তার 4 সহযোগীও। পুলিশ জানায়, বাপ্পি দুবাই থাকা শীর্ষ সন্ত্রাসী চিসারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মতিঝিল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে জামিনে এসে হত্যা, চাঁদাবাজি সহ অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে শীর্ষ সন্ত্রাসীরা। মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পিও জামিনে এসে মতিঝিল, আরামবাগ ও কমলাপুর এলাকায় চাঁদাবাজি, ফ্ল্যাট ও ফুটপাত দখল, ইন্টারনেট ও
ডিশ ব্যবসা নিয়ন্ত্রণে নেমে পড়েন। শীর্ষ সন্ত্রাসী জিসান ও মোল্লা মাসুদের সাথে যোগাযোগ করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বাপ্পির নিজস্ব 7 থেকে 9 জন শুটার রয়েছে, যারা সর্বদা তার সঙ্গে অবস্থান করে। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার 4 সহযোগীকেও আটক করা হয়। সন্ত্রাসী বাপ্পির কথিত অফিস থেকে উদ্ধার হয় একটি বিদেশি রিভলভার, 2টি বিদেশি পিস্তল সহ 5 রাউন্ড গুলি। সে দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেপ্তার করেছি। আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করার পরে তো আমরা রিমান্ডে আনবো, তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কী ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিস যারা আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে সহ। তো আশা করি আরও অনেক তথ্য আমরা পাবো। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক ও নারী নির্যাতন সহ বিভিন্ন থানায় অন্তত 7টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধ কর্মকাণ্ড চালাতো বাপ্পি। মামলা হয়েছে, তারপর সে অ্যারেস্টও হয়েছে, কোর্টে ফরওয়ার্ডেড হয়েছিল, আবার এসেছে জামিনে। বাংলাদেশের যে প্রসিডিউর এটা থাকে আর কি, ঠিক আছে। 2003 সালে ঢাকার মালিবাগে সানরাইজ আবাসিক হোটেলে পুলিশের অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ডিবি পুলিশের 2 জন কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় বাপ্পি সহ তার সহযোগীদের নাম আসে। তবে ব্রিফিংয়ে পুলিশ জানায়, দেশের বাইরে থাকা শীর্ষ সন্ত্রাসীদের সাথে বাপ্পির যোগাযোগ আছে কিনা তার তদন্ত চলছে। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ফাইনালের মহারণের নামার ঠিক আগেই মেসিকে নিয়ে এক ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দিলেন স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। অতীতে মাত্র 15 মিনিটে মেসির 4 গোল হজম করার গল্প শোনালেও তাকে এক বিন্দুও ছাড় দিতে রাজি নন এই স্প্যানিশ বস। তবে আর্জেন্টিনার ডার্টি গেমের সমালোচনা উড়িয়ে দিয়ে স্ক্যালোনির দলের প্রতি অগাধ শ্রদ্ধা ও ঝরল এই ফুয়েন্তের কণ্ঠে। শেষের ঘণ্টা বাজছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফুটবল বিশ্বকাপের। মাঠে লড়াই শুরুর আগেই চলছে নানা স্নায়ুযুদ্ধ। তবে এই শিরোপার মহারণের আগেই লিওনেল মেসিকে নিয়ে এক চরম সত্য ঘটনা মনে করিয়ে দিলেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। ঘটনাটি তখনকার, যখন ফুয়েন্তে ছিলেন সেভিয়ার যুব দলের কোচ। বার্সেলোনার যুব দলের বিপক্ষে ম্যাচ। কোচের কানে আগেই এসেছিল এক জাদুকর লিওনেল মেসির নাম। সেই মেসিকে আটকাতে ম্যান টু ম্যান মার্কিং স্ট্র্যাটেজিতে নেমেছিল কোচ। ম্যাচের 70 মিনিট পর্যন্ত স্কোর লাইন 0-0। কোচের ট্যাকটিক্স সফল। কিন্তু এরপরই ঘটল আসল টুইস্ট। মেসিকে যে ডিফেন্ডার মার্কে রেখেছিলেন তিনি খেয়ে বসলেন একটা হলুদ কার্ড। লাল কার্ডের ভয়ে কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। আর ঠিক তখনই শুরু হলো মেসির আসল তাণ্ডব। পরের মাত্র 15 মিনিটে মেসি একাই সেভিয়ার জালে ঢুকিয়ে দিলেন 4টি গোল। এবারও ফাইনালের প্রতিপক্ষ সেই মেসি, যাকে নিয়ে বেশ সতর্ক থাকবেন স্পেনের কোচ। এর মানে কি আমরা ফাইনালে মেসিকে ম্যান টু ম্যান মার্ক করব? কখনোই না। কিন্তু তাকে নিয়ে কি আমরা সতর্ক থাকব? বিন্দু পরিমাণ সুযোগ পেলে সে মাঠে কি করতে পারে তা আমরা সবাই জানি। তবে ওদেরও আমাদের খেলোয়াড়দের নিয়ে ভয় থাকতে হবে। চলতি বিশ্বকাপে রেফারিং ও ভিএআর নিয়ে হয়েছে নানা সমালোচনা। স্প্যানিশ বসের দিকে ছুড়ে দেওয়া হয়েছিল এক বিতর্কিত প্রশ্ন। আর্জেন্টিনা নাকি ডার্টি গেম খেলছে, ছলে বলে কৌশলে ম্যাচ জেতাই নাকি তাদের কাজ। কিন্তু এই জঘন্য দাবি উড়িয়ে দিলেন স্পেনের মাস্টারমাইন্ড। দয়া করে এইসব পাগলামো কথা বলা বন্ধ করুন। যে দলটা ব্যাক টু ব্যাক কোপা চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, ফিনালিসিমা জয়ী, ইতিহাসে এমন কীর্তি কেউ দেখায়নি। স্ক্যালোনির এই দলের প্রতি আমার কেবলই অগাধ শ্রদ্ধা। পরিষ্কার বার্তা স্প্যানিশ বসের। মাঠের বাইরে যতই বিতর্ক থাক, মাঠের লড়াইয়ে বিশ্বজয়ীদের এক চুল ছাড় দিতে নারাজ স্প্যানিশ জায়ান্টরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন অন্তত 12 জন।
ভোরে নীলফামারী কিশোরগঞ্জের শালটিবাড়ি এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত হয় এক শিশুসহ 2 জন। স্থানীয়রা জানায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে 16 জন বরযাত্রী নিয়ে খুগিপাড়া থেকে বন্দরপাড়ায় ফিরছিল মাইক্রোবাসটি। শালটিবাড়ি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়, আর ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 জন। আহত অন্তত 12 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এদিকে শেরপুরের নালিতাবাড়িতে বাস চাপায় 2 জন এবং নোয়াখালীতে বেগমগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেছে এক কৃষি কর্মকর্তার। যুক্তরাষ্ট্রকে নতুন আলটিমেটাম দিল ইরান, আর 2 থেকে 3 দিন হামলা অব্যাহত রাখলে পূর্ণমাত্রার ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করবে তেহরান। নিরাপদ থাকবে না বিশ্বের কোনো রাজনৈতিক সীমান্তই। এমন সময় এই হুঁশিয়ারি যখন যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরানে অভিযানের পরিধি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, আর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোয় জোরদার হামলা চালিয়ে জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। যুদ্ধবিরতি ভেঙে টানা 7ম রাতের মতো ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান। আক্রান্ত আহবাজ, সিরিক, বুশের, বন্দর আব্বাস সহ মধ্য ও দক্ষিণাঞ্চলের একাধিক শহর। কাশেম আইল্যান্ডেও হয়েছে বোমাবর্ষণ। হরমুজগানে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি সেতু, 1টি টানেল। হতাহতের ঘটনাও হয়েছে সেখানে। জোরদার পাল্টা জবাব দিয়েছে ইরানও। বুশেহরের নতুন মোতায়েনকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান। ইরান অনুমোদিত রুট ব্যবহার না করায় হরমুজ প্রণালীতেও হামলার টার্গেট হয়েছে একাধিক নৌযান। কুয়েতে ক্যাম্প উদেইরি ও আলী আল সালেম ঘাঁটিতে হামলার টার্গেট হয়েছে গোলা বারুদের গুদাম ও সেতু। আঘাত হেনেছে জর্ডানের 2 মার্কিন ঘাঁটিতেও। ক্ষতিগ্রস্ত একাধিক ফাইটার জেট ও সামরিক ফুয়েল ট্যাঙ্ক। পাল্টাপাল্টি হামলা জোরদারের মধ্যেই যুক্তরাষ্ট্রকে নতুন আলটিমেটাম দিয়েছে ইরান। আর মাত্র 2 থেকে 3 দিন, এরপরই আরও ভয়ঙ্কর পর্যায়ে প্রবেশ করবে যুদ্ধ। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসিন রেজাই দিয়েছেন এই হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি আরো 2 থেকে 3 দিন হামলা চালিয়ে যায়, তাহলে আমরা পূর্ণমাত্রার ও ধ্বংসাত্মক আক্রমণের পর্যায়ে প্রবেশ করব। এর অর্থ কি? এর অর্থ হলো ইরান আর শুধু পাল্টা জবাবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের আক্রমণাত্মক শক্তির সামনে কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না। রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-কে দেয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, তারা এখন পর্যন্ত যথেষ্ট সংযম দেখিয়েছে যাতে পুরো মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে না পড়ে। তবে যুদ্ধ চলবে, আলোচনাও চলবে, এই নীতি এখন শেষ। ওয়াশিংটন একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করায় সমঝোতা স্মারক অকার্যকর হয়ে গেছে বলেও মনে করে তেহরান। তাই প্রয়োজনে স্থল বাহিনী সহ অতিরিক্ত সামরিক সক্ষমতা মোতায়েন করবে IRGC। ডরথি দস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।